প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুইটা সেক্টর নিয়ে আলোচনা করব এবং সেই দুইটা সেক্টরের যতগুলো স্টক আছে প্রাইসগত দিক থেকে স্টকগুলি কি অবস্থায় আছে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে আপনারা যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারবেন, এবং যারা এভারেজ করার মতো জায়গা খুঁজছেন আমার ভিডিও দেখে সেই সিদ্ধান্তটাও আপনারা নিতে পারবেন। মার্কেট যখন কারেকশনে থাকে বা মার্কেট যখন নেগেটিভ ট্রেন্ডে থাকে তখন কিন্তু স্টকগুলি ক্রয়ের সুযোগ দেয়। ক্রয়ের সুযোগ সবসময় আসে না, এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। আমি আজকে একটা ভিডিও দিয়েছি 3 মিনিটের ভিডিও, সেখানে সাইহাম কটন এবং সাইহাম টেক্স নিয়ে আলোচনা করেছি। সেইখানে এক ভাই কমেন্ট করেছেন যে আমাদের কারণে মার্কেট নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, যারা অ্যানালাইসিস করে তাদের জন্য। ট্রাম্পের যে শুল্ক নীতি এটা কোনো ফ্যাক্টর না। যাই হোক, আমি আপনার কথা মেনে নিলাম যে আমাদের কারণে মার্কেট নেগেটিভ হচ্ছে, তাহলে আমাদের তো অনেক পাওয়ার, যারা অ্যানালাইসিস করে মার্কেটকে নিচে নামাতে পারে, মার্কেটকে উপরে তুলতে পারে। আমি আপনাকে বলি যে অন্যান্য যারা অ্যানালিস্ট আছে তাদেরকে বলেন যে মার্কেটের সূচক 10,000-এ নিয়ে যাক, যত বিনিয়োগকারী আছে সবাই লাভবান হোক, প্রত্যেকের পুঁজি ফিরে আসুক, আমি এটা চাই। ভিডিও শুরু করি সিমেন্ট সেক্টর দিয়ে। এই সিমেন্ট সেক্টরের সেক্টর চার্ট, আমি এই সেক্টর চার্টে আছি। এখানে আপনারা দেখেন যে 2019 সালের ডিসেম্বর থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত যে জায়গায় এই সেক্টরের ভ্যালুটা ছিল, বর্তমানে এই জায়গায় এই ভ্যালুটা অবস্থান করছে। আমি এই জায়গাটার কথা বলছি। তাহলে এই সেক্টরে যতগুলো স্টক আছে প্রত্যেকটা স্টকের প্রাইসই কিন্তু লোয়ার লেভেলে আছে। এই সেক্টরের আরামিড সিমেন্ট বাদ দিয়ে প্রত্যেকটা স্টকই ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দেয় এবং ফান্ডামেন্টালি বেশ শক্তিশালী। আরামিড সিমেন্ট শুধু জেড ক্যাটাগরি, তবে জেড ক্যাটাগরি হলেও এটাও কিন্তু ভালো প্রাইস র্যালি করে থাকে। এখানে আপনারা দেখেন যে আরামিড সিমেন্ট কারেকশনে কবে থেকে আছে, 2021 সালের আগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা কিন্তু কারেকশনের মধ্যেই আছে এবং পজিটিভ হতে পারেনি, তবে বটম ক্রিয়েট করেছে যে জায়গায়। এইখানে আপনারা খেয়াল করেন, আমি একটা বক্স দিয়ে দেখাতে চেষ্টা করেছি। এই জায়গাটা নিচে 10 টাকা 80 পয়সা আর উপ 14 টাকা 50 পয়সা। তাহলে এইখানে বটম ক্রিয়েট করেছে, যেহেতু এর নিচে আসেনি এবং এই জায়গাটা ব্রেকআউট করে উপরে গেছে, এখন রিটেস্টে আছে এবং এটা হয়তো আরো একটু নিচে 13 টাকা 50 পয়সা 13 টাকা এই দিকটা পর্যন্ত আসতে পারে। আমি 1 বছরের চার্টে যদি আসি তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন এই জায়গাটা খেয়াল করবেন, বেশ কয়েকদিন 2 দিন বা 3 দিন এটা হল্টেড ছিল। 2 দিন এখানে কোনো ক্রয়ের সুযোগ দেয়নি এবং প্রাইসের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তার মানে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে। আর এরকম গ্যাপ যদি ক্রিয়েট হয় তাহলে সেটা ওই গ্যাপগুলি প্রাইস আবার এসে সেই জায়গাগুলি ফিল আপ করে। এখন এই আরামিড সিমেন্ট কিন্তু এই গ্যাপটাই ফিল আপ করছে। এই জায়গাটার কথা আমি বলছি, আপনারা যদি এই জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এইটা ফিল আপ করা এখনো যেহেতু শেষ হয়নি, আরো একটু নিচে আসতে পারে, সেক্ষেত্রে 13 টাকা 90 পয়সা পর্যন্ত হয়তো চলে আসতে পারে আরামিড সিমেন্টের প্রাইস। যারা এই স্টকটাতে আছেন তারা অপেক্ষা করতে হবে এবং কতদূর এর প্রাইসটা আসে সেটা দেখতে হবে। যেহেতু মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে প্রাইস নিচে নেমে এসেছে আজকে, তাহলে আরো একটু নিচে নেমে আসার সম্ভাবনা আছে। আর কনফিডেন্স সিমেন্টে আমি আসলাম। কনফিডেন্স সিমেন্টে যদি আপনারা দেখেন, এটা আমি 3 বছরের 1 বছরের চার্টেই যদি যাই তাহলে আপনারা দেখেন যে এই স্টকটাও কিন্তু বেশ বড় একটা কারেকশনের পরে, অর্থাৎ 24 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত পুরো 1 মাস কারেকশনে ছিল, তারপরে একটা প্রাইস র্যালি করেছিল এবং 24 সালের নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এইটা ফুললি ডাউন ট্রেন্ডে আছে। এইখান থেকে এই জায়গার কথা আমি বলছি। তাহলে এখন যেখানে এই কনফিডেন্স সিমেন্টের প্রাইস অবস্থান করছে 50 টাকায়, মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে, এবং আজকে এটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। আমি যদি চার্টটা একটু বড় করে আপনাদের দেখাই তাহলে দেখেন এই যে এখানে এখন এটা 49 টাকা 50 পয়সার নিচে যদি এই কনফিডেন্স সিমেন্টের প্রাইস নেমে না যায় তাহলে এই স্টকটা এই অবস্থায় এন্ট্রি নেওয়া যাবে অথবা এভারেজ করা যাবে। আর যদি 49 টাকা 50 পয়সার নিচে প্রাইস নেমে যায় তাহলে অবশ্যই নতুন এন্ট্রি নিলে সেক্ষেত্রে স্টপ লস নিতে হবে। আর এভারেজ করলে সেক্ষেত্রে যদি নিচে নেমে যায়, কতদূর নিচে নেমে যাচ্ছে সেখান থেকে পজিটিভনেস দেখে গ্রিন ক্যান্ডেল, এরকম গ্রিন ক্যান্ডেল দেখে, এরকম 2টা গ্রিন ক্যান্ডেল দেখে এভারেজ করা যাবে। তাহলে আগামীকাল যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে কনফিডেন্স সিমেন্ট, তাহলে এটা অবশ্যই এভারেজ করার একটা সুযোগ অথবা এন্ট্রি নেওয়ার একটা সুযোগ থাকবে। আর এইখানে ভলিউমটা যদি একটু বলি, দেখেন ভলিউম গ্রাজুয়ালি বাড়ছে, সেই সাথে প্রাইসটা কিন্তু ওইভাবে বাড়ছে না। তাহলে এখানে নতুন এন্ট্রি নিচ্ছে এটা বোঝা যায়। তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক এবং এই স্টকটা হয়তো এখান থেকে পজিটিভ হবে, নিচের দিকে আসবে না কনফিডেন্স সিমেন্ট।
এরপরে আমি ক্রাউন সিমেন্টে আসলাম। এই স্টকটাও দেখেন যে এই স্টকটা বটম ক্রিয়েট করেছে কোথায়, নিচে 43, উপরে হচ্ছে 46, এই জায়গাটাই এর একটা বটম লেভেল। এই জায়গাটা যখন ব্রেকআউট করলো এই স্টকটা কিন্তু গিয়েছিল 53 টাকা এবং সেখান থেকে একটানা 5 দিন কারেকশনের পরে আজকে একটা বুলিশ ভাব দেখা গেছে এবং বেশ পজিটিভ হয়েছে। তাহলে এখন যেটা দেখার বিষয়, 46 টাকা 10 পয়সা থেকেই কিন্তু এটা সাপোর্ট একবার নিয়েছিল, তারপরে আবার নিচে আসলেও 46 টাকা 10 পয়সার এইদিকে আসেনি। আমি বলছি যে 6 এপ্রিলে এই ক্যান্ডেলটার যে শ্যাডো রেড ক্যান্ডেল সেটার কথা, আর আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে গ্রিন ক্যান্ডেল এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল প্রাইসটা বেড়েছে, সেক্ষেত্রে ভলিউমটা আনইউজুয়াল হয়নি। তাহলে অবশ্যই এটা এখান থেকে আর নিচের দিকে আসবে না, এটা উপরের দিকে যাবে, এই অ্যানালাইসিস এটাই বলে এই ক্রাউন সিমেন্টের ক্ষেত্রে। আর এটার আরএসআই কোন জায়গায় আছে, 57-এ আছে, তার মানে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার যথেষ্ট জায়গা আছে, তাহলে এটাও ভালো একটা দিকেই আছে। এরপরে আমি হেইডেলবার্গ সিমেন্টের চার্টে আসলাম। এখানে আপনারা দেখেন যে হেইডেলবার্গ কতদিন থেকে নেগেটিভ ট্রেন্ডে আছে। যদি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি দেখানো হয় তাহলে গত 24 সালের আগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত যদি বলি তাহলে এই স্টকটা পজিটিভ হতে পারেনি, এটা নেগেটিভ ট্রেন্ডেই ছিল। আজকে এটা হল্টেড হয়েছে। হল্টেডের সাথে সাথে যদি 1 বছরের চার্টে আমি দেখি তাহলে দেখেন যে ভলিউম এইখানে যেরকম বড় বড় ভলিউম হয়েছে, প্রাইস উপরে ছিল, অনেক উপরে, 200-300-র উপরে, 350-এর দিকে। আজকে কিন্তু হল্টেড হওয়ার ফলেও আনইউজুয়াল ভলিউমটা কিন্তু হয় নাই। যখন প্রাইস র্যালি করেছে তখনকার সময়ের তুলনা করলে তখন যে এভারেজ ভলিউম ছিল তার ধারে কাছে ভলিউম হয়নি, কিন্তু আজকে এটা হল্টেড ছিল। তাহলে এই স্টকটা এই সেক্টরের লিডার হয়তো হয়ে যেতে পারে, আর যদি সেরকম হয় তাহলে এটা এখানে খেয়াল করতে হবে যে 242 এর উপরে যদি যায় এটা কিন্তু 270-72 এই দিকটা পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করবে। আর এই হেইডেলবার্গ সিমেন্ট যদি এই সেক্টর লিডার হতে পারে তাহলে এই সেক্টরের অন্যান্য যে স্টক আছে সেগুলোও বাড়বে এবং একটা ভালো প্রফিট দিয়ে যাবে। এরপরে লাফার্স হোলসিম বাংলাদেশ, এই স্টকটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয়। এই ফান্ডামেন্টাল বিষয়টা, ডিভিডেন্টের বিষয়টা আপনারা দেখে নেবেন। তবে দীর্ঘদিন যাবত এটা গত আগস্ট মাস থেকে অর্থাৎ 24 সালের আগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে আছে এবং পজিটিভ হতে পারেনি। আরো দীর্ঘদিনের কথা যদি বলা হয় তাহলে আরো আগে অর্থাৎ 24 সালের মার্চ থেকে এইটার যে পতন শুরু হয়েছে এই পতন কিন্তু পজিটিভ হয়নি। 24 সালের মার্চে প্রাইস ছিল 74 টাকা 75 টাকা এই দিকে। আজকে লাফার্স হোলসিমের ক্লোজিং প্রাইস 45 টাকা 10 পয়সা, মুভিং এভারেজের ভ্যালু 46.5। তাহলে এই স্টকটাও যে কোনো সময় পজিটিভ হবে, এইটা অ্যানালাইসিস তো এটাই বলে। কারণ এই আরএসআই যখন 30 নিচে আসে তখন সেই স্টক অথবা সেই সেক্টর অথবা ইন্ডেক্স পজিটিভ হয়। আর এই লাফার্স হোলসিম বাংলাদেশের যে আরএসআই 16.73-তে অবস্থান করছে। তাহলে এই স্টকটা যে কোনো সময় একটা প্রাইস র্যালি করবে, যেহেতু এর ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, এ ক্যাটাগরির স্টক ফান্ডামেন্টালি ভালো, এটা ধরেই নেওয়া যায়। তাহলে আমরা একটু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি দেখি এই লাফার্স হোলসিম বাংলাদেশের। এখন যেখানে আছে সেখানে এই স্টকটা কবে ছিল, এই স্টকের প্রাইস এখন যেখানে আছে সেখানে ছিল কবে, 2011 সালের থেকে 2014 সাল পর্যন্ত এবং 2018 সাল থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত এখন যেখানে প্রাইস এসেছে তার কাছাকাছি ছিল। আমি এখানে দুইটা বক্স দিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং এর মাঝামাঝি একটা প্রাইস দেখিয়েছি যে কোন পর্যন্ত এটা ডাউন ট্রেন্ড যদি হয়, এটা যদি আরো প্রাইস ফল করে তাহলে কোন পর্যন্ত আসতে পারে এই লাফার্স হোলসিম বাংলাদেশ। এখানে একটু দেখার চেষ্টা করেন যে আজকের যে ক্লোজিং প্রাইস 45.1 অর্থাৎ 45 টাকা 10 পয়সা, আর এটা যদি আরো অনেক কমে যায় তাহলে আরো 4 টাকা বা 5 টাকা কমে 40 টাকা পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এর নিচে আসার সম্ভাবনা নাই, তবে আগামীকালও এটা পজিটিভ হতে পারে, যে কোনো সময় এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমি এখন অল্প দিনের অর্থাৎ 4 মাসের এর চার্টে যে একটু দেখি যে এটা কি অবস্থার মধ্যে আছে। এখানে ভলিউম দেখেন, ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে এবং হিস্টোগ্রাম দেখেন পজিটিভ হতে যাচ্ছে। হিস্টোগ্রামটা বড় করে যদি দেখাই, নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে এরকম ফেড হয়তো আর 2 দিন হবে, প্রাইসটা হয়তো আগামীকালই পজিটিভ থাকতে পারে। তাহলে 40 টাকা পর্যন্ত আসার সম্ভাবনা
আপাতত দেখা যাচ্ছে না। আমি দেখি 44 টাকা 70 পয়সার প্রাইস এসেছিল, এসে সেদিনই আবার কিন্তু উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে। তাহলে আজকেও কিন্তু 45 টাকা এসে 10 পয়সা সাপোর্ট নিয়েছে এবং এখানে দেখেন যে গ্রাজুয়ালি ভলিউম কিন্তু এই জায়গা থেকে অর্থাৎ গত 12 মার্চ থেকে আজকে যদি বলি আজকে পর্যন্ত গ্রাজুয়ালি ভলিউম বেড়েছে। তাহলে এই লাফার্জ হোলসিম বাংলাদেশের প্রাইস আরো নিচে নেমে যাবে এটা বলা আসলে ওইভাবে অ্যানালাইসিস দিয়ে বলা যাবে না, তবে নেমে যেতে পারে। কোনো কিছুই স্টক মার্কেটে হবে না এটা বলা সম্ভব না, যে কোনো কিছুই ঘটতে পারে। তবে এই ট্রেন্ড যে ডাউন ট্রেন্ডে এখন আছে এই ট্রেন্ডে এটা 40 টাকায় আসবে না, এটা নিশ্চয়ই করে বলা যায়। এখান থেকে 40 টাকায় আসতে হলে এটা অবশ্যই আরো বাড়তে হবে, 46 47 টাকায় যেতে হবে, 48 টাকায় যেতে হবে, তারপরে কমতে হবে, সেক্ষেত্রে 40 টাকায় আসতে পারে। তাছাড়া এখন যেভাবে আছে এভাবে একটানা কমে এটা 40 টাকায় আসবে না। তাহলে এখান থেকে গ্রিন ক্যান্ডেল করলে পজিটিভ হলে অথবা বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা ক্রিয়েট করলে অথবা কালকে টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করলে করে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এখানে এন্ট্রি নেওয়া যাবে এই লাফার্জ হোলসিম বাংলাদেশে। এরপরে মেঘনা সিমেন্ট, এই মেঘনা সিমেন্টেরও আমি একটা ভিডিও দিয়েছিলাম। এই স্টকটা কিন্তু দীর্ঘদিন গত 28 অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস ঘুরছে কত, উপরে 49 টাকা আর নিচে হচ্ছে 42 টাকা। যদি এটা পজিটিভ হয়ে এই 49 টাকা 50 টাকা ব্রেকআউট করতে পারে তাহলে এটা 60-62 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে। আর একটা জিনিস এখানে দেখার বিষয় যে এখন 44 টাকা আছে, এর সর্বনিম্ন সাপোর্ট লেভেল হচ্ছে 42 টাকা 30 পয়সায়। তাহলে এটা আর 2 টাকা কমতে পারে বা নাও কমতে পারে, এখান থেকে পজিটিভ হতে পারে। আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা যদি একটু বড় করে দেখায়, এটা একটা ডোজি ক্যান্ডেল, আগের দিনে একটা বুলিশ পিনবার, তার আগের দিনেও একটা পিনবার। তাহলে এই স্টকটা এখান থেকে হয়তো আর কমে যাবে না, তবে মানি ফ্লোটা তুলনামূলক কম, এটা একটা বিষয়। যদি মানি ফ্লো বেশি হয় মেঘনা সিমেন্টে তাহলে স্টকটা যে কোনো সময় যে কোনো দিন হয়তো হল্টেড হবে। যারা অনেক উপরে কেনা আছে তারা এখন এভারেজ করার একটা মোক্ষম একটা সুন্দর জায়গা আছে, এভারেজ করতে পারেন। কেউ এন্ট্রি নিতে চাইলে দিনে দিনে এন্ট্রি নিতে পারেন। 1 লাখ টাকার কিনলেও 4 দিন ভরে কিনবেন, একসাথে কিনবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে প্রিমিয়ার সিমেন্ট, আমি প্রিমিয়ার সিমেন্টের চার্টে আসলাম। এখানে দেখেন যে প্রিমিয়ার সিমেন্ট কিন্তু 40 টাকা 50 পয়সা থেকে 48 টাকা 50 পয়সা এই জায়গাটার মধ্যে অনেক দিনই প্রাইসটা ছিল, 24 সালের ডিসেম্বর থেকে 25 সালের 13 মার্চ পর্যন্ত। এবং এই জায়গায় একটা শক্তিশালী বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করে এটা উপরের দিকে যাচ্ছে এবং উপরে এখানে একটা টুইজার টপ তৈরি করে সাপোর্ট নেগেটিভ হয়ে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যারা এই স্টকটাতে আছেন তারা যদি দেখেন যে মুভিং এভারেজের ভ্যালু ক্রস করে প্রাইস নিচে নেমে আসছে, অর্থাৎ 53.2 এর নিচে যদি নেমে আসে তাহলে এই স্টকটা থেকে অবশ্যই স্টপ লস নিতে হবে অথবা এখান থেকে এক্সিট নিতে হবে। ডে চার্ট সেইটাতে আসলাম। এই ডে চার্টে আপনারা দেখেন যে এটা কিন্তু সাপোর্ট নেওয়ার একটা চেষ্টা করছে এবং পিনবার তৈরি ক্রিয়েট করেছে এবং একটা বুলিশ একটা বেয়ারিশ পিনবার। প্রাইসটা কিন্তু 54 টাকার নিচে আসছে না। যদি নিচে নেমে যায়, কোনো কারণে নিচে নেমে যায় এবং মুভিং এভারেজের ভ্যালু নিচে চলে যায় তাহলে অবশ্যই স্টপ লস, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই ছিল সিমেন্ট সেক্টরের স্টকগুলি নিয়ে আলোচনা। এরপরে আমি সিরামিক সেক্টরে আসি। সিরামিক সেক্টরও কিন্তু দেখেন, সিরামিক সেক্টর কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাচ্ছে। আর এই উপরে যাওয়ার কারণ কিন্তু এই সেক্টরের কয়েকটা স্টক, কয়েকটা বলতে এখানে ফুয়াং সিরামিক, মন্য সিরামিক এবং এসপি সিরামিক। এই এসপি সিরামিক এই সেক্টরের লিডার হিসেবে কাজ করেছে। আর আগের যে সেক্টরটা আমি বললাম ওইখানে কিন্তু হেডেলবার্গ ম্যাক্সিমাম সময় লিডার হয়েছে, লাফার্জ হোলসিম হয়েছে। এবার যদি হেডেলবার্গ লিডার হয়, সেক্টর লিডার হয়, তাহলে কিন্তু অন্যান্য গুলাও বাড়বে। আর এখানে এই সেক্টরটা মুভিং এভারেজের ভ্যালুকে টাচ করে করে উপরের দিকে যাচ্ছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে এখানে ভলিউমের যে ধারাবাহিকতা সেটা যদি অব্যাহত থাকে তাহলে এটা আরো উপরের দিকে যাবে। এই সেক্টরের যে স্টকগুলি আছে, আমি ফুয়াং সিরামিকের চার্টে আসলাম। এই ফুয়াং সিরামিক দেখেন যে একটা চ্যানেল ক্রিয়েট করেছে, মোটামুটি একটা ভালোই চ্যানেল ক্রিয়েট করেছে। এই চ্যানেলের নিচে আসছে উপরে যাচ্ছে, এভাবে করে করে এই স্টকটা চলছে। তাহলে এখন এই হায়ার লেভেলটা অর্থাৎ 16 টাকা 20 পয়সা এই দিকটা টাচ করে এটা নেগেটিভ হয়েছে এবং নেগেটিভ হয়ে আজকে 14 টাকা 20 পয়সা এর প্রাইসের অবস্থান এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে এসেছে। মুভিং এভারেজের ভ্যালু ভেঙে গেলে সেই স্টকটা অনেক নিচে চলে আসে এবং আজকে 10 পয়সা 20 পয়সা সাপোর্ট কিন্তু নিয়েছে অনেক নিচে, অর্থাৎ 14 টাকায় প্রাইসটা এসেছিল। এখন দেখার বিষয় যে এটা 13 টাকা 80 পয়সা পর্যন্ত আসে কিনা। 13 টাকা 80 পয়সা এই দিকটা যদি আসে
তাহলে এই স্টকটায় নতুন এন্ট্রি বা এভারেজ অনেক উপরে কেনা থাকলে এভারেজ করা যেতে পারে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যখন এই চ্যানেলটা ভেঙে নিচে চলে আসবে তখন এখান থেকে অবশ্যই এক্সিট নিয়ে ক্যাশ ফ্রি করতে হবে। এরপরে আমি মন্য সিরামিকের চার্টে আসলাম। এই স্টকটা কিন্তু দেখেন যে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এই নেকলাইন ব্রেক করে যখন উপরে গেল একটা প্রফিট কিন্তু দিয়েছে। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন আমি এটার কথা বলছি, একটা ডাবল টপের মতো কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। এরকম যদি করে তাহলে কিন্তু সেই স্টকটা কারেকশনে যায়। এই মন্য সিরামিক কিন্তু কারেকশনে আছে। এখন এই কারেকশন কত দূর হবে সেটা দেখার বিষয়। এটা পজিটিভ হতে পারছে না, এইখান থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করেও পারেনি। যদি এখানে পজিটিভ হতে না পারে দু একদিনে তাহলে কিন্তু এটা আরো কমে এই ৭৫-৭৬ টাকায় আবারও চলে আসতে পারে এই মন্য সিরামিক। যারা এই স্টকটাতে আছেন তারা অবশ্যই এটা খেয়াল করবেন। আর যদি এখান থেকে পজিটিভ হয় তাহলে তো পজিটিভ হলোই, আর যদি না হয় তাহলে কিন্তু এর ডাউন ট্রেন্ড শেষ হতে পারে ৭৫ টাকায় এসে, এটা খেয়াল করতে হবে। এরপরে RAK সিরামিক, এই স্টকটাও কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এটাও কিন্তু একটা ভালো চ্যানেল মেনটেন করছে। এইখানে যদি খেয়াল করে দেখেন যে এই চ্যানেলের নিচে ব্রেক করে যদি নিচে চলে আসে অর্থাৎ 22 টাকা 30 পয়সার নিচে যদি আসে তাহলে কিন্তু এই স্টকটা থেকে অবশ্যই এক্সিট নিতে হবে। কিন্তু আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল, আগের দিনে পিনবার, তার আগের দিনে স্পিনিং টপ, তাহলে প্রত্যেকটাই গ্রিন ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল। এইখানে ভলিউম যে খুব বেশি হয়েছে তা না, অল্প ভলিউমে আজকে প্রাইসটা বেশ ভালোই বেড়েছে। তাহলে RAK সিরামিকও কিন্তু এখান থেকে উপরে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে। এবং খেয়াল করতে হবে 23 টাকা 70 পয়সা 80 পয়সা এই দিকটা অর্থাৎ 23 টাকা 90 পয়সা ধরে নেন, মোটা দাগে 24 টাকা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু এটা 26-27 টাকা পর্যন্ত RAK সিরামিক চলে যেতে পারে। এরপরে আমি SP সিরামিকের চার্টে আসলাম। এইখানে আপনারা একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখার বিষয় আছে। এই স্টকটা কিন্তু বড় একটা প্রাইস র্যালির মধ্যে আছে। এখানে যদি বড় করা যায় তাহলে এটা বোঝা যাবে না। এটা একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। আর এই কাপের যে হাইয়েস্ট লেভেল সেটা কিন্তু 38 টাকা 90 পয়সা বা 39 টাকা এই দিকটা। আর আজকে যে ক্লোজিং প্রাইস সেটা 27 টাকা 50 পয়সা এবং এইখানে কিন্তু প্রাইস ধরে রাখার চেষ্টা করেছে, সেই সাথে ভলিউমটা তুলনামূলক একটু বেড়েছে। এখন এখানে দেখার বিষয় আছে যে এখান থেকে যদি কারেকশনে এসে যায় এবং মুভিং এভারেজের ভ্যালু 24.4 এর নিচে যদি নেমে যায় অবশ্যই এক্সিট নিতে হবে। আর যদি মুভিং এভারেজের ভ্যালুর নিচে নেমে না যায় এবং মুভিং এভারেজের ভ্যালু থেকে যদি প্রাইসটা আবার বাউন্স ব্যাক করে সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু 38-39 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেখানে যে সে রিটেস্ট করবে, কারণ এইখানে তার একটা ডাবল টপ ক্রিয়েট হয়ে যাবে এই 38-39 টাকা এই দিকটা। যদি ডাবল টপ ক্রিয়েট হয় সেই স্টকটা অবশ্যই একটা কারেকশনে যায়, সেক্ষেত্রে একটা ডিপ কারেকশনে আসে এবং এখানে একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে আবার একটা হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করবে। আর যদি সেরকম হয়, অ্যানালাইসিস বলছে এরকম নাও হতে পারে, তবে হতেও পারে। যদি এরকম হয় তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিবেন। যদি 38-এ চলে যায় 39-এ যায় অবশ্যই এক্সিট এই স্টকটা থেকে নিতে হবে। আর আরেকটা এক্সিটের জায়গা বললাম কত, 24.40 অর্থাৎ মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যদি প্রাইস নিচে নেমে আসে তাহলে এক্সিট। দুইটা জায়গা খেয়াল করতে হবে। 38-এ এক্সিট নিলে আবার এটা বাইং জোন যেটা হবে সেটা হলো 23 টাকা 24 টাকা এই দিকটা আবার এর বাইং জোন হবে, সেক্ষেত্রে আবার এটা 38-39 টাকায় যেতে পারে বা নাও যেতে পারে, সেক্ষেত্রে হয়তো 36-37 টাকা, মানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। এজন্যই আমি এর প্রাইসটার কথা এভাবে বলছি। এরপরে স্ট্যান্ডার্ড সিরামিক, এই স্টকটা কিন্তু এই সেক্টরের একটা লো পেড স্টক, মাত্র সম্ভবত 6 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল। আপনারা একটু দেখে নেবেন বিষয়টা। এই স্টকটা দীর্ঘদিন যাবৎ একটা বড় ডাউন ট্রেন্ডের মধ্যে স্টকে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে একটা পেইনের মধ্যে রেখেছে এই স্টকটা। আপনারা খেয়াল করলে দেখেন যে ঠিক এভাবে করে এইটা ডাউন ট্রেন্ড হচ্ছিল, যদি আমরা অল্প দিনে ধরি এভাবে, পরে এইখান থেকে আবার এই স্টকটা পজিটিভ একটু হয়ে আবার এভাবে করে ডাউন ট্রেন্ড হয় এবং এখানে আবার পজিটিভ হয়ে আবার ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয়ে এখন সে আবার এখানে একটা বটম ক্রিয়েট করেছে। অর্থাৎ বটমটা কোন দিকটায়, বটমটা হচ্ছে 62 টাকা 80 পয়সা এই দিকটা একটা বটম ক্রিয়েট করেছে এই স্ট্যান্ডার্ড সিরামিক। যতদিন 62 টাকা 80 পয়সা নিচে নেমে না যাচ্ছে এই স্টকটা, ততদিন এই স্টককে আমার মনে হয় যে ভয়ের কারণ থাকবে না। তবে যদি এই স্টকটা একটা টান দেয় তাহলে আমার মনে হয় কাউকে এন্ট্রি নেয়ার সুযোগ দিবে না।
স্টকটা না, এটা এখান থেকে চলে যেতে পারে 90 টাকা পর্যন্ত, এবং সে পর্যন্ত যদি যায় সেখানে একটা খুব যে শক্তিশালী রেজিস্ট্যান্স জোন সেটা না, মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোন, তবে সেটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে এই স্টকটা 104-5 টাকা, 108 টাকা 10 টাকা এই পর্যন্ত একটা টান আসলেও আসতে পারে স্ট্যান্ডার্ড সিরামিকের। এই ছিল আপনাদের সামনে আমার আজকের ভিডিও। আমি সিরামিক সেক্টর এবং সিমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।